বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে পররাষ্ট্র দপ্তর কী পদক্ষেপ নিয়েছে তা জানতে চেয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পের কাছে মঙ্গলবার চিঠি দিয়েছে যুক্তরাষ্ট্র কংগ্রেসের ফরেন অ্যাফেয়ার্স কমিটি। নির্বাচন জালিয়াতি, ভোট কারচুপি ও ভোটার নির্যাতনের নানা দিক তুলে ধরে এ বিষয়ে মার্কিন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয় ওই চিঠিতে। মঙ্গলবার প্রথমবারের মতো বিষয়টি সামনে আসে কমিটির টুইট বার্তায়। পরে অবশ্য হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির ওয়েবসাইটে পুরো চিঠিটি প্রেস রিলিজ আকারে প্রকাশ করা হয়। এদিকে একই দিন যুক্তরাষ্ট্র সিনেটের আর্মস সার্ভিস কমিটির শুনানিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একদলীয় শাসন নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে উদ্বেগ প্রকাশ করে জানানো হয়, আমরা বাংলাদেশের গণতন্ত্রের নেতিবাচক প্রবণতা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। 2018 সালের ডিসেম্বরে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের ফলাফলের বিশ্বাসযোগ্যতার অভাবের গুরুতর অভিযোগ এই প্রবণতাটিকে আরও শক্তিশালী করেছে। এই নেতিবাচক প্রবণতার বিষয়টি আমলে নিয়ে এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরকে পদক্ষেপ সম্বলিত একটি রূপরেখা প্রণয়নের আমরা অনুরোধ জানাই। আরও বলা হয়, ইন্দো প্যাসিফিক অঞ্চলে মার্কিন স্বার্থকে এগিয়ে নিয়ে যাবার জন্য গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকারের প্রতি সমর্থন একান্ত জরুরি। সেই যাত্রায় বাংলাদেশের নির্বাচন নিয়ে যে ব্যাপক ভিত্তিক অনিয়মের প্রতিবেদন বেরিয়েছে তা মার্কিন স্বার্থের প্রতি চরমভাবে হুমকি হয়ে দাঁড়িয়েছে। চিঠিতে যুক্তরাষ্ট্রের এশীয় নীতির বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে বলা হয়, এবছর এশিয়ায় আফগানিস্তান, ইন্দোনেশিয়া, ফিলিপাইন এবং থাইল্যান্ডে সিরিজ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটা খুব গুরুত্বপূর্ণ যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর প্রতি তার অব্যাহত অঙ্গীকার ও শ্রদ্ধা প্রদর্শন করা, যেটি বাংলাদেশ থেকেই শুরু হওয়া উচিত। বাংলাদেশের নির্বাচনটিকে একটি বড় মাত্রার জালিয়াতিপূর্ণ নির্বাচন আখ্যা দিয়ে এ বিষয়ে একটি সংক্ষিপ্ত পর্যবেক্ষণ তুলে ধরা হয় ওই চিঠিতে। চিঠিতে উল্লেখ করা হয়, বাংলাদেশের একটি শক্তিশালী ও গর্বিত গণতান্ত্রিক ঐতিহ্য রয়েছে, কিন্তু নির্বাচন চলাকালে প্রচারণায় সহিংসতা, গণগ্রেফতার এবং স্বাধীন মতপ্রকাশের বিষয়ে আমরা বরাবরই হতাশ ছিলাম। বলা চলে পুরো নির্বাচনী ব্যবস্থাটি হুমকির মুখে পড়েছিল। আওয়ামী লীগ দাবি করে যে এই নির্বাচনে তারা 96% আসনে বিজয়ী হয়েছে, কিন্তু বাস্তবতা হচ্ছে 2014 সালের নির্বাচনে আওয়ামী লীগ ও তার জোট এই নির্বাচনের চেয়েও বেশি আসনে জিতেছিল, যে নির্বাচনটি দেশের প্রধান বিরোধী দল বর্জন করেছিল, এবং আওয়ামী লীগ অর্ধেকের চেয়েও বেশি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন করেছিল। ডিসেম্বরে অনুষ্ঠিত নির্বাচন প্রসঙ্গে আরও বলা হয়, যদিও সরকার নিযুক্ত নির্বাচন কমিশন দাবি করছে যে নির্বাচন বৈধ ছিল, তা সত্ত্বেও আমরা বিশ্বাস করি নির্বাচনে ব্যাপক ভিত্তিক কারচুপি এবং ব্যাপক ভিত্তিক ভোটারদের দমনের অভিযোগ গুরুত্ব সহকারে গ্রহণ করা উচিত। চিঠিতে উল্লেখ করা হয়, গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী যখন ভোট গ্রহণ শুরু হয় তখন সন্দেহজনকভাবে ব্যালট বাক্সগুলো ভর্তি পাওয়া যায়। এছাড়াও এমন খবরও পাওয়া গেছে, আওয়ামী লীগ কর্মীরা ভোটারদের ভোট প্রদানে বাধা প্রদান করেছে। দুপুরের খাবারের সময়ই অনেক ভোট কেন্দ্র বন্ধ হয়ে গেছে অথবা ব্যালট পেপার শেষ হয়ে গেছে। অনেক ভোটার অভিযোগ করেছেন তাদের ভোট ইতিমধ্যেই দেওয়া হয়ে গেছে। নির্বাচনী ব্যবস্থাটি আরও নাজুক করবার জন্য বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রের সহায়তাপুষ্ট বেশিরভাগ আন্তর্জাতিক নির্বাচনী পর্যবেক্ষক সংস্থার এক্রিডিটেশন এবং ভিসা প্রদান করতে ব্যর্থ হয়েছে। এদিকে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ একদলীয় ব্যবস্থার দিকে ধাবিত হচ্ছে উল্লেখ করে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয় যুক্তরাষ্ট্রের সিনেটের শুনানিতে। মঙ্গলবার ওয়াশিংটনে সিনেট ভবনে ইউএস ইন্দো প্যাসিফিক কমান্ডার অ্যাডমিরাল ফিলিপস এস ডেভিডসন সিনেটে উপস্থাপিত শুনানিতে এ মন্তব্য করেন। এ সময় শুনানিতে উল্লেখ করা হয়, বাংলাদেশের 30 ডিসেম্বরের নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের জয় পাকাপোক্ত করে অব্যাহতভাবে ক্ষমতা আঁকড়ে থাকার যে প্রবণতা দেখা গেছে তা উদ্বেগকে সামনে নিয়ে আসে। নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা দেশটিকে কার্যত এক দলের শাসনের দিকে নিয়ে যাচ্ছেন। শুনানির বাংলাদেশ অংশে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তার বিষয়ে জোর দিয়ে বাংলাদেশের সামরিক বাহিনীর সাথে যুক্তরাষ্ট্র সামরিক বাহিনীর ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলা, আঞ্চলিক নিরাপত্তা বলয় কৌশল তৈরি সহ বেশ কিছু মূল্যায়ন তুলে ধরা হয়েছে। শুনানিতে বলা হয়, বাংলাদেশের সেনাবাহিনীর সাথে যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে হবে। এটা করতে হবে কৌশলগত বড় পরিকল্পনার অংশ হিসেবে। সেই সাথে আন্তর্জাতিক মান বজায়, প্রতিশ্রুতি পূরণ এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা জোরদার করতে এখানে আঞ্চলিক নিরাপত্তা বলয় তৈরি করতে হবে। এশিয়ায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রের অন্যতম নিরাপত্তা অংশীদার উল্লেখ করে শুনানিতে বলা হয়, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ নিরাপত্তা অংশীদার। আঞ্চলিক নিরাপত্তা বৃদ্ধির স্বার্থে এই অংশীদারির গুরুত্ব রয়েছে। দক্ষিণ এশিয়ায় সন্ত্রাসবাদ দমন, মুসলিম সংখ্যাধিক্যতা, চরমপন্থা দমন, মানবিক সহায়তা এবং দুর্যোগ মোকাবেলা আর জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নেওয়ার কারণে দেশটির সাথে যুক্তরাষ্ট্রের ব্যাপক স্বার্থ সংশ্লিষ্টতা রয়েছে। রোহিঙ্গা শরণার্থী প্রসঙ্গে এতে বলা হয়, মিয়ানমার থেকে পালিয়ে আসা 7 লাখেরও বেশি রোহিঙ্গার এক মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে, আর তা নিয়ে বেকায়দায় রয়েছে বাংলাদেশ। এদিকে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ডক্টর কামাল হোসেন বলেছেন,
দেশের ১৬ কোটি মানুষকে ভোটের অধিকার ফিরিয়ে আনতে যা যা করণীয় তা অন্তত করব। ডক্টর কামাল বলেন, গত ৩০ ডিসেম্বর নির্বাচনের নামে যা ঘটেছিল তা প্রহসন। অনেকে বলেছেন এটা নাটক, এটা দুঃখজনক, কেন এসব করতে হবে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ছেলে রাশেদ সোহরাওয়ার্দীর মৃত্যুতে আয়োজিত শোকসভায় ডক্টর কামাল হোসেন এসব কথা বলেন। ডক্টর কামাল হোসেন বলেন, নির্বাচনের পরদিন আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হলো আমরা আরও ৫ বছর ক্ষমতায় থাকব। এ কথা বলে তারা ১৬ কোটি মানুষকে অপমান করেছে, এটা মেনে নেওয়া যায় না। অনুষ্ঠানে জেএসডি সভাপতি আসমা আব্দুর রব বলেন, যারা কারাগারে আছেন ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া তাদের মুক্ত করা যাবে না। আজকে যারা ক্ষমতায় আছে তাদের মধ্যে সেই মনুষ্যত্ব নেই। আব্দুর রব বলেন, ৩০ ডিসেম্বর ১৬ কোটি মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, কিন্তু কোথাও কেউ প্রতিবাদ করল না। এটা কি শুধু কোনো রাজনৈতিক নেতা করবে, কোনো রাজনৈতিক দল করবে? এটা হয় না। দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়ে স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলক আব্দুর রব বলেন, সারা দেশে বর্তমানে ১ লক্ষ লোক কারাগারে আছে, এদেরকে মুক্ত করতে আসুন ঐক্যবদ্ধ আন্দোলন করি। অনুষ্ঠানে সদ্য কারামুক্ত সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন বলেন, আমলাতান্ত্রিক সহযোগিতায় আওয়ামী লীগ জনগণকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছে। আসলে তারা এটা করে নিজেরা নিজেদের বঞ্চিত করেছে। এটা স্বাধীন দেশের মানুষের জন্য লজ্জার। ব্যারিস্টার মইনুল বলেন, অবসরপ্রাপ্ত আমলাদের রাজনীতিতে নেওয়া হয়, এখানে পুলিশও জড়িত হয়েছে। তারা দেশের মানুষ পেটায়। আজকে তারা মনে করে তাদের ছাড়া ডক্টর কামালরা কি দেশ চালাতে পারবে? এখন দেশে যা চলছে তা আমলাতান্ত্রিকতা। শেখ হাসিনার কিছু করার নেই। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক এই উপদেষ্টা বলেন, রাজনীতি এখন ব্যবসা হয়ে গেছে। এখন যেটা হচ্ছে সেটা রাজনীতি নয়, দেশের রাজনীতি শেষ হয়ে গেছে। রাশেদ সোহরাওয়ার্দীর মরদেহ দেশে না আনা প্রসঙ্গে ব্যারিস্টার মইনুল বলেন, আওয়ামী লীগ সরকার এখন ক্ষমতায়, চাইলে রাশেদের মৃতদেহটা দেশে আনতে পারত, কেন যে আনা হলো না, খুব কষ্ট হচ্ছে। লোকসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, দেশে উদার গণতন্ত্র অনুপস্থিত, রাজনীতির নামে এখন চারদিকে হিংসা আর বিদ্বেষ। বিএনপির সাবেক এই মন্ত্রী বলেন, দেশের কল্যাণে আসুন, রাজনৈতিক প্রতিহিংসা ভুলে একে অপরের প্রতি শ্রদ্ধা রেখে দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনি। এদিকে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার প্রত্যয় ফখরুলের। আরাফাত রহমানের মৃত্যুবার্ষিকীতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমানের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, আমরা একদিকে আরাফাত রহমানের রুহের মাগফিরাত কামনা করব, তাকে স্মরণ করব, অন্যদিকে দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির জন্য অতি দ্রুত সংগঠিত হয়ে তাকে মুক্ত করে নিয়ে আসব। আমাদের নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে নিয়ে আসব। দেশপ্রেমিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, যে ভয়াবহ দানব গণতন্ত্রকে ধ্বংস করেছে তার বিরুদ্ধে দেশপ্রেমিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। তারা আজ বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তাদের পরাজিত করতে হবে। ভোটাধিকার কেড়ে নিয়ে আওয়ামী লীগ গণশত্রুতে পরিণত হয়েছে বলে মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, আওয়ামী লীগ এখন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, সেই জন্য তারা একের পর এক গণবিরোধী কাজ করে চলেছে। ৩০ ডিসেম্বর ভোটের নামে তামাশা করেছে, মানুষের ভোটের অধিকারটুকুও কেড়ে নিয়েছে। বিএনপিকে ভাঙার ষড়যন্ত্র চলছে অভিযোগ করে দলটির মহাসচিব বলেন, আজকে বিএনপিকে ঘিরে বহু ষড়যন্ত্র শুরু হয়েছে। চক্রান্ত হচ্ছে বিএনপিকে দুর্বল করার জন্য, চক্রান্ত হচ্ছে বিএনপিকে বিভক্ত করে তার শক্তিকে ছোট করে দেওয়ার জন্য। বিএনপিকে ভাঙার ষড়যন্ত্র সফল হবে না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আমি দৃঢ়তার সঙ্গে বলতে চাই, কোনো দিনই তাদের ষড়যন্ত্র সফল হবে না। যতবার বিপর্যয় এসেছে ততবার বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে ঘুরে দাঁড়িয়েছে। দেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপির বরাবর বিপর্যয়ের মুখে ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে এবং নতুন জীবন লাভ করেছে। এবার তেমনটি হবে। দেশের মানুষ বিএনপিকে ভালোবাসে উল্লেখ করে দলটির মহাসচিব বলেন, দেশের মানুষ বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতিকে ধারণ করে, সেজন্যই বিএনপির প্রতি তাদের এত দুর্বলতা। বিএনপিকে তারা ভালোবাসে, সেই ভালোবাসাকে কাজে লাগিয়ে বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে। যত সংকটই আসুক বিএনপি ঘুরে দাঁড়াতে হবে, এমন প্রত্যয় ব্যক্ত করে মির্জা ফখরুল বলেন, আমাদের রাজনীতিকে বুঝে সেই রাজনীতির পক্ষে অত্যন্ত শক্তভাবে অবস্থান নিতে হবে। বাংলাদেশের মানুষের ঘরে ঘরে যেতে হবে, দলকে আরও সুসংগঠিত করতে হবে। প্রসঙ্গত 2015 সালের 24শে জানুয়ারি 45 বছর বয়সে মালয়েশিয়ায় হৃদরোগে মারা যান আরাফাত রহমান কোকো। মালয়েশিয়া থেকে 28 জানুয়ারি ঢাকায় এনে তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়। ওই সময় সরকার বিরোধী টানা ধর্মঘটে ছিল বিএনপি।
বিনোদন জগৎ ও সাম্প্রতিক ঘটে যাওয়া সকল প্রকার আপডেট খবরাখবর সবার আগে পেতে আমাদের RS ভয়েস টিভি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।